সম্প্রতি রাজ্যের রাজধানী আগরতলায় বসেছিল এনএসির বৈঠকের আসর। বৈঠকে অংশ নিয়েছিল উত্তর পূর্বের ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে অন্য দুই মন্ত্রী যথাক্রমে সুকান্ত মজুমদার ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সে বৈঠকের নির্যাস নিয়ে সন্দিহান কংগ্রেস। বৈঠকে কটাক্ষ করে অমিত শাহকে নিশানায় নিল প্রদেশ কংগ্রেস। অমিত শাহের বিরুদ্ধে তথ্য বিকৃতি, মিথ্যা তথ্য প্রদান সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে বসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে নানা তথ্য তুলে ধরে তাদের অভিযোগের সপক্ষে বক্তব্য তুলে ধরতে দেখা গেল দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তীকে। এনএসি গঠন করা হয়েছে ১৯৭১ সালে কংগ্রেসের আমলে। উত্তর পূর্বের পিছিয়ে পড়া রাজ্যগুলিকে উন্নত রাজ্যগুলির সমকক্ষ করে তুলতে কংগ্রেসের এই পদক্ষেপ। ২০০১ সালে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে ডোনার মন্ত্রক তৈরি করা হয়। ২০০৪ সালে সেই মন্ত্রককে আরও শক্তিশালী করতে স্বাধীন দপ্তরে পরিণত করে তদানীন্তন কংগ্রেস সরকার। প্রবীর চক্রবর্তীর অভিযোগ, ওই বৈঠক রাজ্যের জন্য নিষ্ফলা। যা প্রত্যাশা ছিল রাজ্যের মানুষের, তা কিছুই মেলেনি। পুরনো রেকর্ড শুধু আওড়ানো হয়েছে। চলুন শুনুই কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী কি বলেছেন। এবার ৭২তম অধিবেশনটা যখন আমাদের রাজ্যে হচ্ছিল, তখন রাজ্যবাসীর নয়, আমরা প্রদেশ কংগ্রেসও তাকিয়েছিলাম যে এই যে গৃহমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের এই যে উপস্থিতি, এর ফলে আমাদের রাজ্যের যে উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। রাজ্যে যে এখনো যেই সমস্ত দুর্গম অঞ্চলগুলি রয়ে গেছে, সেই অঞ্চলগুলি, বিশেষত আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলি, যে সমস্ত সমস্যাগুলি রয়ে গেছে, সেই সমস্যাগুলির আসল সমাধানের ক্ষেত্রে এই বৈঠক একটা কার্যকরী ভূমিকা পালন করে। কিন্তু কার্যত আমরা কি দেখলাম? কার্যত আমরা দেখলাম যে এই বলা যায় দুদিনের অধিবেশন, তারপর গতকালকেরও একাধিক কর্মসূচি। এই কর্মসূচিগুলিতে দেশের গৃহমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেই বিষয়গুলিকে তুলে ধরেছেন, এ বলা যায় যে এ একটা পুরনো রেকর্ডই বাজিয়ে গেছে। রাজ্য সরকার ভুল তথ্য তুলে দিয়েছে অমিত শাহের কাছে, আর সেই কথাই মুখে বলে গেছেন তিনি। ভুল তথ্য ও তথ্য বিকৃতির অভিযোগ এনে কংগ্রেস নেতা কি বললেন শুনুন। এই যে বিজ্ঞপ্তি প্রচার করে চলছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা, তারা যে প্রচার চালিয়ে যাচ্ছে, এতেই সঙ্গ দিয়েছেন অমিত শাহজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী। উনি বলেছেন, যেটা উল্লেখ করার মতো, উনি বলেছেন যে প্রকৃত তথ্যকে আড়াল করে উনি বলেছেন রাজ্যের মানুষের আয় বেড়ে গড় আয় হয়েছে ১,৭৭,০০০ টাকা। গড় আয়, মাসিক গড় আয় বা বাৎসরিক গড় আয়। এবং এটা নাকি ভারতবর্ষের উন্নত অনেক রাজ্যের চাইতে বেশি। উনি কৃষকদের কল্যাণে অনেক কথা বলেছেন, তাদের প্রশ্নে মায়াকান্না করে বলেছেন মোদী নির্দেশিত পথে, যে পথে রাজ্য সরকার চলছে, এই পথে আগামী ২-৩ বছরের মধ্যে কৃষকদের আয় ৩০% বেড়ে যাবে। এটা উনি জোরের সাথে বলেছেন। ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নিয়ে অমিত শাহের বক্তব্যকে কটাক্ষ করে কংগ্রেস নেতা কি বলেছেন শুনবো। পানীয় জলের জন্য প্রায়শই রাস্তা অবরোধ হচ্ছে। শুধু দুর্গম অঞ্চলে না, শহরতলিতে পানীয় জলের সংকটের জন্য রাস্তা অবরোধ থেকে এমনকি মুখ্যমন্ত্রীর কনভয় আটকে দেওয়া হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষ, মায়েরা, বোনেরা সেই সমস্ত অবরোধগুলি করছে। অথচ উনি বলেছেন যে পানীয় জলের আজ আর কোনো সমস্যা নেই রাজ্যে। ৮৭% উপর মানুষের বাড়িতে নাকি পানীয় জলের পাইপলাইনের জল চলে গেছে।
সম্পূর্ণ ব্যর্থ একটা প্রকল্প। রাজ্য সরকার উন্নয়নের টাকা খরচই করতে পারছে না। এনএসির পোর্টালের চিত্র তুলে ধরে প্রবীর চক্রবর্তী জানিয়েছেন, এনএসি থেকে গত 6 বছরে রাজ্য পেয়েছে 85.7 কোটি টাকা। ছোট বড় 13টি প্রকল্পের জন্য ওই অর্থ মঞ্জুর করা হয়েছিল। 2025 সালের 31শে মার্চের মধ্যে প্রকল্প রূপায়ণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। প্রবীরের অভিযোগ, এর মধ্যে 3টি প্রকল্পের কাজ হাতে দিতে পারেনি রাজ্য সরকার। মঞ্জুরিকৃত 85.7 কোটি টাকার মধ্যে খরচ করতে পেরেছে মাত্র 21.38 কোটি টাকা। এই প্রকল্পগুলি রূপায়িত হওয়ার কথা ছিল 31শে মার্চ 2025-এর মধ্যে। অনেক প্রকল্প রূপায়িত করার তারিখ পার হয়ে গেছে, তারপরেও দেখা যায় 3টি প্রকল্প আছে এখনো শুরু করা যায়। 2025-এর 31শে মার্চের মধ্যে প্রকল্পগুলি রূপায়িত করার অবস্থা যদি দেখুন, আমি সব বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমি শুধু টাকার অঙ্কে বিষয়টা বলছি। এখন পর্যন্ত ওই প্রকল্পগুলিতে যে 85.7 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার মধ্যে খরচ হয়েছে মাত্র 21.38 কোটি টাকা রাজ্য সরকার খরচ করতে পেরেছে। উন্নয়নের শিখরে বাড়তে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে বলতে গিয়ে প্রবীর চক্রবর্তী তীব্র সমালোচনা করে তথ্য তুলে ধরে কি বলছেন শোনাবো। এতে দেখা গেছে, আমি শুধু 43টা বলতে চাই না, 3টি ক্ষেত্রকে উল্লেখ করছি, যে সার্বিক কম্পোজিট স্কোরে 11টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান হয়েছে 8ম। আর্থিক পরিচালনার ক্ষেত্রে স্থান হয়েছে 9ম। ভালো শাসন ব্যবস্থা, সুশাসনের ধ্বজা উড়িয়ে চলছে, ভালো শাসন ব্যবস্থা, সেক্ষেত্রে রাজ্যের স্থান হচ্ছে 8ম। এই হচ্ছে আমাদের রাজ্যের উন্নয়নের যে শিখরে ভাসছে অমিত শাহের কথা অনুযায়ী তারে। রাজ্য সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে কংগ্রেসের অনেক ত্যাগ রয়েছে। ইতিহাসকে বিকৃত করে বলা হচ্ছে যে বিজেপি সরকার কেন্দ্রে আসার পর উত্তর পূর্বাঞ্চলের শান্তি স্থাপন করা সম্ভব হয়েছে। সম্পূর্ণ মিথ্যাচার করে গেছেন অমিত শাহ, এমনটাই দাবি কংগ্রেস মুখপাত্রের। প্রতিষ্ঠার প্রশ্নটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিংকে রাজ্যে পাঠিয়েছিল, এবং উনি এসে দলের কথা না ভেবে দাঙ্গা মোকাবেলা সরকারের পাশে, রাজ্য সরকারের পাশে এবং মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন, সেটা সেই সময়ে রাজ্যের সব অংশের মানুষের প্রশংসা করিয়ে দিয়েছে। এগুলিকে স্বীকার না করে উনি বলেছেন, প্রধানমন্ত্রী এই রাজ্যে, এই উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য, উন্নয়নের জন্য 60 বারের বেশি নাকি উনি সফর করেছেন। কিন্তু মণিপুর যে চলছে, 2 বছর যাবৎ মণিপুরে যাওয়ার সময় পায়নি। এই সময়ে ওই স্বরাষ্ট্রমন্ত্রী সে বিষয়ে একটি কথা উল্লেখ করে। এদিন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিজেপি সরকার, দল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে তীব্র কটাক্ষ করে গেছেন। রাজ্যের নেশা বাণিজ্য নাকি স্পন্সর করছে বিজেপি, এমনও বিস্ফোরক দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এখন দেখার বিষয়, কংগ্রেসের এই তীব্র নিশানার জবাবে শাসক দল বিজেপি কি জবাব নিয়ে সামনে আসে, কিভাবেই বা কংগ্রেসের বক্তব্যের মোকাবেলা করে বিজেপি, সেই দিকেই তাকিয়ে থাকবেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।